আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে ঘাস না থাকলে হরিণ বাঁচবে না, আবার হরিণ না থাকলে বাঘও বাঁচবে না? তাহলে কি এই প্রকৃতিতে একে অপরের সঙ্গে সবাই নির্ভরশীল বা একে অপরের উপর নির্ভরশীল? আজকের ক্লাসে আমরা জানবো বা শিখবো, পড়বো খাদ্য শৃঙ্খল, অর্থাৎ যে ফুড চেন, কিভাবে এক খাদ্য কোনো প্রাণী খাচ্ছে আবার ওই প্রাণীকে অন্য কোনো প্রাণী খাচ্ছে। এই চেনটা আজকে আমরা পড়বো বা জানবো। তাই তোমরা সমস্ত এই যে খাদ্যের ব্যাপারে বা খাদ্য চেনের ব্যাপারে এই যে প্রশ্ন, যে ঘাস না থাকলে কি হরিণ বাঁচতো না, বা হরিণ না থাকলে কি সিংহ বা বাঘ বাঁচতো না, এই ধরনের যত প্রকার এই ফুড গ্রেন বা এই ফুড চেন অধ্যায় থেকে যত প্রকার তোমাদের কনফিউশন বা প্রশ্ন থাকে, তোমরা সকল প্রশ্নের উত্তর এই ক্লাসে পেয়ে যাবে। শুধু তোমাদের মনস্থির করে ধীর স্থির ভাবে এই ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। Hello everyone, welcome to a new class. In this class we will discuss about food chain, অর্থাৎ খাদ্য শৃঙ্খল সম্বন্ধে আজকে আমরা জানবো এই ক্লাসে খাদ্য শৃঙ্খল কি এবং এই খাদ্য শৃঙ্খলের কয়েকটি স্তর এবং এই খাদ্য শৃঙ্খলের গুরুত্বটা কি পরিবেশে, এটা আজকে আমরা জানবো। তাহলে প্রথমে হচ্ছে কি খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খলটা হচ্ছে যে একটি খাদক খেলো, আবার সেই খাদককে অন্য কোনো খাদক খেলো, এটাই হচ্ছে একে অপরের উপর নির্ভরশীল। কারণ আমরা জীব, আমরা কোনো মতেই আমাদের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না। আমরা কি করি? আমরা ডিপেন্ডেন্ট বা আমরা নির্ভরশীল হয়ে থাকি উদ্ভিদের উপরে বা অন্য কোনো প্রাণীর উপরে খাদ্য সংগ্রহের জন্য। আমরা খাদ্য উৎপন্ন করতে পারি না, আমরা উদ্ভিদ থেকে বা অন্য কোনো প্রাণী থেকে খাদ্য সংগ্রহ করি। তাহলে খাদ্য শৃঙ্খলটা হচ্ছে কি, যে এই যে ডিপেন্ডেন্ট হয়ে থাকা বা একে অপরের উপরে নির্ভরশীল হয়ে থাকা, এটাই হচ্ছে ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল। প্রথমে বলছি কি, যে খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল কি বলছে? খাদ্য শৃঙ্খল কি? উত্তরে কি বলছে, কে কাকে খায় তার ধারাবাহিক সম্পর্কই হলো খাদ্য শৃঙ্খল। কে কাকে খাবে, কোন খাদ্য কে খাবে, আবার সেই খাদ্যকে কে খাবে, এটাই এই যে নির্ভরতা বা এর যে সম্পর্ক একটা, এই সম্পর্কটাই হলো খাদ্য শৃঙ্খল। ঠিক আছে? তারপরে হচ্ছে কি, এখানে দেখো যেমন উদ্ভিদকে কিসে খেলো? তৃণভোজী প্রাণীতে। আবার সেই তৃণভোজী প্রাণীকে কে খেলো? মাংসাশী প্রাণী। আবার সেই মাংসাশী প্রাণীকে একটা শীর্ষ শিকারী খেলো। শীর্ষ শিকারী বলতে একে আর অন্য কোনো প্রাণী শিকার করতে পারে না। এবার খাদ্য শৃঙ্খলের স্তর, কয়েকটি স্তর রয়েছে আমরা জানছি। এক নম্বর হচ্ছে কি, উৎপাদক। উৎপাদক বলতে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, তাই এদের বলা হয় উৎপাদক। তাই এদের বলা হয় কি, উৎপাদক। অর্থাৎ যে জীব নিজের খাদ্য নিজেই উৎপন্ন করতে পারে, তৈরি করতে পারে, তাদেরকে বলা হয় উৎপাদক। যেমন উদ্ভিদ, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, অন্য কোনো জীব আর নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তারপরে দুই নম্বর হচ্ছে কি, প্রাথমিক খাদক। প্রাথমিক খাদক বলতে যারা উদ্ভিদ খায়, এরা তৃণভোজী প্রাণী। মানে যেই সব প্রাণীগুলি হচ্ছে শুধু উদ্ভিদ খেয়ে থাকে, উদ্ভিদের লতা পাতা ঘাস এগুলো খেয়ে জীবিকা নির্বাহ করে, সেই সব প্রাণীদের বলে তৃণভোজী প্রাণী। তারপরে তিন নম্বর হচ্ছে কি, দ্বিতীয় খাদক। দ্বিতীয় খাদক বলতে যারা তৃণভোজী প্রাণীকে খায়, যারা তৃণভোজী প্রাণীকে খায়, যেমন হয়ে গেল সাপ, হয়ে গেল ব্যাং, হয়ে গেল সিংহ, হয়ে গেল লায়ন, হয়ে গেল বা টাইগার হয়ে গেল। এরা কি, এরা অন্য কোনো প্রাণী বা তৃণভোজী প্রাণীকে এরা ধরে খায়। আবার তৃণভোজী প্রাণী কি খায়? শুধু ঘাস পাতা বা গাছের পাতা লতা খেয়ে জীবিকা নির্বাহ করে, যেমন হরিণ, গরু, মোষ, ঠিক আছে, ছাগল, গাধা, ঘোড়া, এগুলো কি, এইসব প্রাণী হচ্ছে কি তৃণভোজী। কিন্তু এইসব প্রাণীকে খায় এই দ্বিতীয় খাদক, অর্থাৎ যারা তৃণভোজী প্রাণীকে খায়। আচ্ছা, এখানে একটা হতে পারে যে মানুষও তো অন্য কোনো প্রাণীকে খায়। কিভাবে? এই যে মানুষ মাছ খাচ্ছে, মাছটা একটা প্রাণী। এই যে মানুষ ডিম খাচ্ছে, তাহলে ডিমটা কোথা থেকে আসছে? কোনো জীব থেকে আসছে, একটা প্রাণী থেকে আসছে। আবার মানুষ কি খাচ্ছে? মাংস, অর্থাৎ অন্য কোনো প্রাণীকে খাচ্ছে। তাহলে কি হবে? দ্বিতীয় খাদক মানুষও হবে। হ্যাঁ, হবে। দ্বিতীয় খাদক মানুষও হবে, কারণ তৃণভোজী যেগুলো প্রাণী, সেগুলো প্রাণীকে কিছু কিছু প্রাণীকে তৃণভোজী, কিছু কিছু প্রাণীকে মানুষও খায়।
তাহলে দ্বিতীয় খাদকের উদাহরণে মানুষকেও রাখা যাবে। তারপরে হচ্ছে কি 4 নাম্বার, তৃতীয় বা শীর্ষ খাদক। তৃতীয় বা শীর্ষ খাদক এদের সাধারণত অন্য কোনো প্রাণী শিকার করে না। শিকার করে? বাঘকে কেউ শিকার করে? বাঘ তো শিকার করে হরিণকে। বাঘকে কেউ শিকার করে খায়? খায় না। তার জন্য বলছে যে শীর্ষ খাদক, অর্থাৎ খাদ্য তালিকায় খাদ্য শৃঙ্খলের স্তরের মধ্যে সব থেকে ঊর্ধ্বে বা সব থেকে প্রথমে যে জাত থাকে সেটা হচ্ছে কি তৃতীয় বা শীর্ষ খাদক, মানে এই শিকারীকে আর অন্য কোনো প্রাণী শিকার করে খাবে না। ঠিক আছে। তারপরে বলছে কি খাদ্য শৃঙ্খলের গুরুত্ব, পরিবেশের মধ্যে কি গুরুত্ব রয়েছে খাদ্য শৃঙ্খলের। খাদ্য শৃঙ্খল না হলে কি মানুষ বাঁচতো বা অন্য কোনো জীব বাঁচতো? কখনোই কেউ বাঁচতো না। খাদ্য ব্যতীত, জল ব্যতীত কেউ বাঁচবে না। তাহলে গুরুত্ব কি? 1 নম্বর বলছে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তারপরে 2 নম্বর হচ্ছে শক্তির প্রবাহ ঘটায়। শক্তির প্রবাহ কিভাবে ঘটায়? এই যে আমরা কোনো তৃণভোজী খাবার খেলাম, আমরা হয়তো গম খেলাম, গম থেকে আটা তৈরি করে রুটি খেলাম, বা চাল থেকে ভাত খেলাম, বা বিভিন্ন ধরনের খাবার খেলাম, তার ফলে আমার শরীরের মধ্যে এনার্জি বা শক্তির সঞ্চয় হলো, এবং সেই শক্তি দিয়ে আমি আবার আমার নিজের কাজ সম্পন্ন করতে পারি। তাহলে শক্তির প্রবাহ ঘটাচ্ছে, মানে একটা দানার মধ্যে বা একটি খাদ্যের মধ্যে যে শক্তিটা থাকছে, যে ঊর্জাটা থাকছে, যে এনার্জিটা থাকছে, যে মিনারেলসটা থাকছে, সেটা আমি খেলাম, তাহলে সেটা আমার শরীরে আসবে? অবশ্যই আসবে। তাহলে সেখান থেকে এখানে ট্রান্সফার হতে কি প্রবাহ হচ্ছে না একটা। তারপরে 3 নম্বর বলছে কি জীবের সংখ্যা নিয়ন্ত্রণ থাকে। আচ্ছা, এখন যদি এই হিংস্র প্রাণীগুলি তৃণভোজী প্রাণীদের না খেত, তাহলে তৃণভোজী প্রাণীর সংখ্যা বাড়তো না কমতো? বাড়তো। সাপ যদি ব্যাঙকে না খায় তাহলে ব্যাঙের সংখ্যা কমবে না বাড়বে? সাপ যদি ইঁদুর না খায় তাহলে ইঁদুরের সংখ্যা বাড়বে না কমবে? তাহলে ইঁদুরের সংখ্যা যদি বাড়ে তাহলে ফসল হবে, চাষ মাঠে হবে না। তাহলে কি হচ্ছে? পরিবেশের একটা ভারসাম্য বজায় থাকছে এই খাদ্য শৃঙ্খলের মাধ্যমেই। এবার জীব বৈচিত্র্য রক্ষা করে। জীব বৈচিত্র্য রক্ষা করে, যেমন তৃণভোজী প্রাণী যেগুলি, সেসব তৃণভোজী প্রাণী তৃণভোজী ঘাস পাতা বা সেরকম কোনো খাবার খেয়ে বেঁচে থাকলো। যদি খাবার না থাকতো তাহলে বাঁচতো? বাঁচতো না। তাহলে কি বলছে? জীব বৈচিত্র্য রক্ষা করে। এখন বাঘ বা সিংহ যদি হরিণ বা অন্য কোনো তৃণভোজী প্রাণী না থাকে বা না খায়, তাহলে বাঘ বা সিংহ বাঁচতে পারবে? পারবে না। খাদ্য ব্যতীত কোনো প্রাণী বাঁচতে পারে না। তাই এখানে বলছে কি জীব বৈচিত্র্য রক্ষা করে। তারপরে 5 নম্বর বলছে বাস্তুতন্ত্রকে সচল রাখে। মানে এই যে পরিবেশ বা বাস্তুতন্ত্র যে উপাদানগুলো রয়েছে এগুলোকে সচল থাকে। কিভাবে সচল থাকে? যে অতিরিক্ত সংখ্যা যদি যে হিংস্র প্রাণী বা ক্ষতিকর কোনো প্রাণী অতিরিক্ত সংখ্যায় হয়ে যায়, তাহলে কিন্তু সচল অবস্থায় বা সাধারণ অবস্থায় থাকবে না। যেমন ইঁদুরের সংখ্যা বেশি হয়ে গেলে ফসল চাষ ভালো হবে না। চাষি চাষির চাষ করা সমস্ত ফসল ইঁদুরে নষ্ট করে দিবে। তাহলে সাপ সেটাকে রক্ষা করছে, ফসলকে রক্ষা করছে, এবং বাস্তুতন্ত্রের একটা অবস্থাকে সচল করে রাখছে। আচ্ছা, এখানে আরেকটা বলে রাখি যে এই যে দ্বিতীয় খাদক মানুষের আমরা উদাহরণ দিলাম, মানুষ কিন্তু 2 ধরনের খাদ্য খায়। একটা হচ্ছে কি নিরামিষ, একটা হচ্ছে কি আমিষ। মানুষ আমরা যে খাবার খাই, আমরা 2 ধরনের খাদ্য খাই। কয় ধরনের? 2 ধরনের। কি? একটা হচ্ছে কি নিরামিষ। নিরামিষ, নিরামিষ অর্থাৎ যে খাদ্যে অন্য কোনো প্রাণীর থাকে না, অন্য কোনো প্রাণীর অংশ বা অন্য কোনো প্রাণীর সংস্পর্শ থাকে না, সেই সব খাদ্যকে বলে কি নিরামিষ খাদ্য। আর একটা হচ্ছে কি আমিষ। আমিষ খাদ্য বলতে যে খাদ্যের মধ্যে অন্য কোনো প্রাণীর বা অন্য কোনো তৃণভোজী প্রাণীর অংশ বিশেষ থাকছে, সেই খাদ্যকে বলে কি আমিষ। তাহলে দ্বিতীয় খাদ্যকের উদাহরণে আমরা বললাম গরু, বাছুর, ছাগল, হরিণ। আবার মানুষ, মানুষ কিন্তু 2 ধরনের খাবার খায়, একটা হচ্ছে আমিষ, একটা হচ্ছে নিরামিষ। তাহলে বোঝা গেল যে খাদ্য শৃঙ্খল বা ফুড চেনটা কি। আমরা আজকের ক্লাসে শিখলাম যে ফুড চেন অর্থাৎ খাদ্য শৃঙ্খল কি, খাদ্য শৃঙ্খলের স্তর, এবং এই খাদ্য শৃঙ্খলের পরিবেশের মধ্যে কি গুরুত্ব। তোমরা এই ফুড চেন বা খাদ্য শৃঙ্খল অধ্যায়ের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজে দিতে পারবে যদি এই ক্লাসকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, মনোযোগ দিয়ে শোনো এবং নোট তৈরি করো। তাহলে তোমাদের এই খাদ্য শৃঙ্খল অধ্যায় থেকে প্রশ্নের উত্তর দিতে কোনো বাধা
থাকবে না। আজকের ক্লাস এখানে শেষ, আবার একটি নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হব।